যদি অ্যাক্সিডেন্ট করিস তাহলে কিন্তু হুন্ডা খানি আমার পুরোপুরি ঠিক করে দেওয়া লাগবে। অবশ্যই পুরোপুরি ঠিক করে দেবো। আচ্ছা তুই এক কাম কর, তুই এখনই হুন্ডা খানের ছবি তুলে রাখ, হুন্ডা খান আমার কাছে দিয়ে যা, আর যখন আমি ফেরত দেবো তুই সেই ছবি মিলিয়ে দেখবি, কোনো সমস্যা হলে এবার আমি সেটা রিপেয়ার করে দেবো, ঠিক আছে? দোস্ত তোর ভাবি রেডি হয়ে সাজুগুজু করে বসে আছে, কি চিন্তা করবি কত, প্লিজ এবার লাস্ট, আমি কথা দিচ্ছি তোর আর কোনোদিন তোর কাছে হুন্ডা চাবো না। আর আমি অতি সত্তর খুব অল্প দিনের ভিতর আমি হুন্ডা কিনে ফেলাচ্ছি, তো কথা দিচ্ছি তোর পেছনে পেছনে হুন্ডার জন্য ঘরবো না, প্লিজ দোস্ত। দোস্ত আমার তো সব আছে টাকা খুব জরুরি দরকার রে, যদি হাওলাত হিসাবেই দিস। সে কথা আগে কবি না, 500 টাকা হাওলাত নিবি এই তো। আচ্ছা ঠিক আছে, আমি 500 টাকা তোকে হাওলাত দেবো না, তুই হুন্ডা দিয়ে যা। আর আমি বুঝে পারিছি ওই হাওলাতের টাকা তুই কোনোদিনও ফেরত দেবো না, সমস্যা নাই, আমি আবার নতুন হুন্ডা কিনে ফেলাবো, তখন আর তোর পিস পিস করবো না, প্লিজ তুই দোস্ত হুন্ডা কিনে দিয়ে যা। এই শোন, টাকাটা রেডি রাখিস, আমি এই হুন্ডাটা স্টার্ট দিলাম বলে রে। ওকে দোস্ত, থ্যাংক ইউ থ্যাংক ইউ। কই হুন্ডা চলে আসতেছে, রেডি হয়ে যাও তাড়াতাড়ি। নিয়ম মাইনা কেউ চলে না, সুযোগ পাইলে কেউ ছাড়ে না, হেই গোলমাল আর তাল বাহানা, তর্কে কেউই হারতে চায় না, আজব ঢঙ্গে চলছে সব দেখো না, হেই উচিত কথা কহিলে সব বেজার হইয়া যায়, কেউ জানে না কার মন কি চায়, দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়, কেউ জানে না কার মন কি চায়, দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়। কেন চম্পা, বিশেষের নাতি কি এর আগে কোনোদিনও তোর কাছে ফোন করেছিল? প্রশ্নই আসে না, আইজো তো আমাক না, ওই ছোট ভাইয়ের ফোনে ফোন করেছিল, আমি খালি ছোট ভাইয়ের কাছ থেকে ফোনটা নিয়ে নিছিলাম। কে তুই আবার টগরের কাছ থেকে ফোন নিবার গেছিল কে? ছোট ভাই হয়েছে তো আরেকজন, ওই বিশ্বাসী নাতির গলা শুনে মনে হয় হার্ট ফেল হয়ে যায়, মুখ দিয়ে কোনো কথাই বাইর হচ্ছিল না। আমি আরো ভালো মন্দ জিজ্ঞেস করার জন্য কলাম যে হেলো কেডা, আর সাথে সাথে বেয়াদবটা কয় পয়লা কথাটাই কয় আমি তোর বাপ রাজ বিশ্বাস। রাজ রাজ বিশ্বাসের কোন পক্ষে নাতি রে? ওই বেটার ঘরের চাওয়াল, কুসুমের চাওয়ালের নাম তো শাহজাদা, সেটা নাকি অতটা বেয়াদব না। কথাটা কি গোলাপের কাছে কইছু? সে কি কয়? কলাম তো, বড় ভাই কোনো রিয়াকশনে দিল না, খালি কলো যে ফোন নাম্বারটা দে, আমি ধমক দিয়ে দিব। আচ্ছা আম্মা, এত বড় বিষয়টা খালি ধমক দিলে পরে হয়ে যাবি? আমি তাক জুইতা পিটে না করলে আমার গায়ের দুঃখ মিটবি না। হয় জুতো পিঠে করবা চাইলে তার করা যায় না, তাক তুই হাতের কাছে পাবো কনে? তাক হাতের কাছে পাওয়ার জন্য আমি অবশ্য একটা প্ল্যান করে রেখেছি, আগে ভাগে তোমাকে সেটা জানাই রাখো। প্ল্যান দেখে শুনি। প্ল্যানটা তো এখনই প্রকাশ করতেছি না, তো অ্যাকশন হলে পরে ঠিকই জানবার পারবা। বিশ্বাসের বেটিরা যদি আমার ভাইকে মারবার পারে, তাহলে পরে আমরা কি জন্য পারবো না? বিয়াদবটার কত বড় সাহস, তোমাক শুইতে অপমান করে কথা কইছে, কইছে তোর বাপ তো ভালোই আছে, তুই কি তোর মায়ের মতো বিয়াদব হইছু? আশ্চর্য কথাবার্তা, পরে নিয়ে যাস। আচ্ছা কুসুম, তুই কি তাহেরা কিছু কইছিলি নাকি? হ্যাঁ কইছি, সে কথা তো ফিস ফিস করে কর কি আছে, ভয়ে মনে হচ্ছে ইঁদুরে খালে ঢুকবো। মানে তাহেরা তো আমারে অ্যাটাক করেছিল। সেদিন ভয় পেয়ে গেছো তাই না? নিশ্চয় বইয়ের কাছে করজোরে ক্ষমাও চাইছো। আশ্চর্য কথা, আমি তো শাসন করেছি, ফাউল কাজ যদি সে করে আমি শাসন করতে পারবো না? না মানে তো অবশ্যই শাসন করবি না কেন, কিন্তু হয়েছে কি এখানে একটু ভুল বুঝাবুঝি হয়ে গেছে।
ভুল বুঝাবুঝি কি হয়ে গেছে আমি কিছু বুঝতে পারতেছি না। তুই মনে কষ্ট পাইছিল তো ঘর থেকে বাইর করে দিছে, তুই অন্ধকারের ভিতরে বারান্দার কোনায় এসে বসেছিল, বিষয়টা তো এই। না মানে এই পর্যন্ত ঠিক আছে, কিন্তু এরপর একটু আর ঠিক নেই। মানে হচ্ছে কি, ও তো আমার এই ঘরের থেকে বাইর করে দেয়নি, মানে আমি নিজে ইচ্ছে করে এই ঘরের থেকে বাইরে আসছিলাম। তাহলে কি এমন পার্থক্য হলো আমি কিছুই বুঝলাম না। তোর বউ তোকে বাইর করে দেয় নাই, তুই ইচ্ছে করে নিজে নিজে বাইর হয়ে আইসে অন্ধকারের মধ্যে বসেছিল। কিন্তু সে তো তোকে আইসে কয় নাই যে ঘরে চলো, অথবা আইসে তোর কাছে বসেও নাই। তাতে কি প্রমাণ হয়? প্রমাণ হয় যে তুই ঘর থেকে বাইরে হয়ে আসিস, এটাই সে চাইছিল, এই তো। না মানে আমি আসলে এইভাবে ভাইবে দেখিনি। তাই হয়েছে কি যে মানে তখন হচ্ছে কি, আমি মাত্র ঘরের থেকে বের হইছি, তখনই তুই আমারে দেখে ফেলেছিস। আর একটু দেরি করলে হয়তো সে বাইরে হয়ে এসে কইতো, ওগো তুমি একা একা কেন বসে রইছো, চলো ঘরে চলো, তোমার কষ্ট হচ্ছে। ঠিক আছে ভাই, তুই যে নিজে নিজে এসে বসেছিল কসু, তুই আজকেও আবার সেরকম নিজে নিজে এসে বসে থাকিস। তারপর আমি দেখবো না একটু দেরি করিস, যে তোর বউ আইসে তোকে ডাকে কিনা, ওগো ওটো ঘরে চলো, কি হয়েছে, অন্ধকারে বসে রয়েছে ওকে। আর তুই যদি না যাস, নিদিন পক্ষে তো তোর কাছে এসে বসে থাকবি, এটা আমি দেখতে চাই। করিস? হ্যাঁ কুসুম বাদ দে, যা হওয়ার তো হয়ে গেছে, ঠিক না? কিন্তু তুই আর ওরে কিছু কইস নে, মানে তোরে ও ভয় পায়, অনেক ভয় পায় তাইরা তোরে। শোনেক ভাই, কোনো কোনো মানুষের কাকু কাকু একটু একটু ভয় পাওয়া ভালো। বাদ দে, তুই তোর বইয়ের কথায় ম্যান না করে সর্দার বাড়ির বিরুদ্ধে কি অ্যাকশন হবি সেটি চিন্তা করে। তোর বইয়ের মাথায় তো এই ধরনের কোনো চিন্তা ভাবনাই নাই, অথচ এটা কিন্তু একটা বিশাল পারিবারিক সমস্যা, পরিবারের মান সম্মানের ব্যাপার। আমার তো মাঝে মাঝে মনে হয় তোর বইয়ের কথাবার্তা শুনলি যে এই বিশ্বাস বাড়ির বিরুদ্ধে সর্দার বাড়ির যে অ্যাকশন, সেটা ঠিকই আছে। এটা কি হওয়া উচিত ক? গোলাপ শব্দ যখন রাস্তাতে থাকি আসবে, তখন আমরা এমনভাবে আড়াল করে থাকি যেন সে আমাদের না বুঝবার পারছি। সে যদি আমাকে আগে দেখবার পারে, ভয়ে তাহলে পরে নাও আসবার পারে। এ রাজে, আগে হিট কিটা করবি? তুই করবো না আমরা করবো? আমি তো ফোনটা বাইর করে এরকম ভিডিও সেট করে বসে থাকবো, হিটটা তোমরাই করবে। শুনো বেটিরা, ধুলা একটু কম হলে পরেও কোনো অসুবিধা নাই, কিন্তু ওর গায়ের যে জামাটা আছে সেটা তোমাকে ছিঁড়ে ফেলা দেওয়া লাগবে। তাহলে পরে এই ভিডিওর মধ্যে আমাদের সিনারিওটা খুব ভালোভাবে ফুটে উঠবে, বুঝলে? তুই রেডি থাকিস, আমরা যদি ওর লোকের পারি না উঠি, তাহলে পরে কিন্তু ভিডিও বাদ দিয়ে তোর হস্তক্ষেপ করা লাগবে। তা তো অবশ্যই। আর শোনো, ও যদি ভুলেও তোমার ঘরের দিকে আক্রমণাত্মক হয়ে ওঠার চেষ্টা করে, তাহলে তো ভিডিও ফালা আছে, ওর নখ বরাবর আমি এমন একটা ঘুষি মারিয়ে দিব, গোলাপ সর্দার ওখানে ফিট হয়ে যাবি। তারপর না হয় আমি ভিডিও করলাম, গোলাপ এরকম করে ফিট খায় পড়ে আছে, নাক দিয়ে রক্ত পড়তেছে, জিভেটা হ্যাঁ করে বাড়ায় আছে, উফ কি সুন্দর লাগবে। সে আসতেছে না কি জন্য এতক্ষণে? নাকি আমার ঘরে আসার আগে সে পাস হয়ে গেছে? পাস হয়ে যাওয়ার তো কথা না, এই সময় তো বাড়ায়। এমনও হতে পারে সাইনবোর্ড লাগানো অপকম্মটার পথে ও বাসা থেকে বাড়াতে ভয় পাচ্ছে, কয়েকদিন হয়তো বাড়িতে আত্মগোপনে থাকবে। আজ থেকে প্রতিদিন অ্যাম্বুশ করা লাগবে, বুঝলে? শিরাই বিষয়টা কি গুজব? কোন বিষয়ের কথা করতে তুমি? না, ওই যে শুনলাম যে বাড়িটা নাকি আদি নামে ফিরে গেছে। আমি তো কোনো চিহ্ন স্বাক্ষর কিছুই দেখলাম না। আব্বা, চিহ্ন খোঁজার আগে আমাকে একটা কথা কও তো জয়ী, বাড়ির আদি নাম বলতে তুমি কি বুঝাবার চাচ্ছ? আমার তো বুঝাবার কিছু নেই আব্বা। এ বাড়ির আদি নাম যে মন্ডল বাড়ি, এটা তো সর্বজন বিদিত। এত কঠিন কঠিন শব্দে কথা কয় না তো বাবু, সহজ করিয়া আমার আরেকটা কথার জবাব দাও। এই বাড়ির নাম যে মন্ডল বাড়ি, সিডার কোনো দলিল দস্তাবেজ, সাইনবোর্ড, আর ওই যে তুমি কি জান কইলা স্মারক, কোথাও দেখিসাও? সত্যি বলতে কি সেই ধরনের চাক্ষুষ কিছু দেখিনি।
তবে বিষয়টা যে মিথ্যা না সেটা আপনি বিবেকের কাছে কোশ্চেন করলেই পাওয়া যাবেন। যাই হোক, সাইনবোর্ড লাগানোর ঘটনাটা কি স্রেফ গুজব ছিল আব্বা? না, বিষয়টা গুজব ছিল না, সত্যি সত্যি একটা সাইনবোর্ড লাগানো হয়েছিল। এখন তুমি খুশি হয়েছ? আমার খুশি দুঃখ কোনো বিষয় না আব্বা। বাড়ির নাম যাই হোক, আমার তো কোনো পরিবর্তন হবে না। আমি তো আপনার মতো সৌভাগ্যবান ঘর জামাই না আব্বা। জামাই, তুমি কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা কয়ে ফেলালা। সময় বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আপা, আমার কথায় কোনো গুরুত্ব দিয়েন না আপা। আমি হচ্ছি একটা সাধারণ জনগণ আপা। বালুচরে এক জনসভায় এক নেতা একটা ভাষণ দিয়েছে, সেটা মনের মধ্যে গাইতে আছে। সে ভাষণে বলেছিল শুধুমাত্র ক্ষমতা পরিবর্তন অথবা নাম পরিবর্তন হলেও সাধারণ জনগণের ভাগ্যের পরিবর্তন হয় না। তোমার কথাবার্তা শুনে তো মনে হচ্ছে তুমি একটা দুঃখের সাগরে পড়িয়ে গেছো। তা তোমার খাওয়া দাওয়া আরামায়েশ কোনো কিছুর তো ঘাটতি নাই বলেই জানি, তো এত দুঃখ কিসির? খালি কি পেটে খাওয়ার জন্য মানুষ বাঁচে আব্বা? আমার বংশ বাঁচানোর তো কোনো লক্ষণই নেই। আমি মরে গেলে আমার খাওয়া বংশটা দিয়ে বাড়ির নাম পরিবর্তন হয়ে গেলে মনের মধ্যে কিরকম হয় সেটা নিশ্চয়ই বুঝতে পারতেছেন আব্বা। তোমাকে আবারও স্মরণ করা দিচ্ছি জহির, তুমি কিন্তু ঘর জামাই থাকার শর্ত ভঙ্গ করতে চাও। সেটা আমি জানি আব্বা, আমি এও জানি আব্বা আপনি এসব কথা আপনার মায়া কয়ে দিবে, আপনার মায়া আমাকে আক্রমণ করবি, কোনো যুক্তি তর্ক মানবি না। আক্রমণ করা তার হচ্ছে একমাত্র পুঁজি। রাজনৈতিক পরিভাষায় যাকে বলে স্বৈরাচার, বুঝতে পারি কেন? এই গোলাপ সপ্তাহ মোটর সাইকেল করে ওর বউত নিয়ে বোধ হয় সদরে দিয়ে ঠিকই কইছে, চল খামাখা আমাদের এনে দাঁড়া থাকি লাভ নাই, বাড়িতে। দাঁড়া দাঁড়া, তোমরা যাও না আগেই, আমি টগরের আগে একটা রিং নিয়ে নিই। সর্দার বাড়ির অবস্থাটা আমি একটু বুঝে নিই। হ্যাঁ বিটি, হুন্ডার আওয়াজ না? এই রাস্তা দিয়ে হুন্ডা নিয়ে যাবি কিটা? এই তো গোলাপ সর্দারের মতো দেখা যাচ্ছে না এটা? কি করবে? গোলাপ সর্দার হুন্ডা পালে করতে বিশ্বাস বাড়ির সাইনবোর্ড নষ্ট করে দিয়ে ওর এত বড় সাহস যে ওর বউ পিছিয়ে নিয়ে হুন্ডা নিয়েও মুসিম বাড়ি ঘুরে বেড়াচ্ছে। তাহলে পরে কি করবি রে রাস? উন্ডা সব উল্টা দি। তুমি বিশ্বাস করো মাইলাম, আমি অল্প কিছুদিনের মধ্যেই একটা হুন্ডা কিনে ফেলাবো। ভাইজানে কি বলবা? এই হুন্ডাটা আমি কোনে পাইছো? তোমার বন্ধুর কাছে চাই নিয়ে এসেও? না না না, তোমার ভাইজানের কাছে এসব কথা কওয়া যাবে না। পরিবারে সে টিটকে দিবেন, ইনসাল করবি না। তুমি কবে যে তোমার ভাইজানে আমি একটা সেকেন্ড হ্যান্ড হুন্ডা কিনেছি। আমনে দেখি চালাও। চালাচ্ছি রে বাবা, ভয় করে দিস সব। গোলাপ সর্দার কত বড় বিয়াদব, বাড়ির সামনে এসে জোরে জোরে হর্ন মারে। আপা, তুমি আমাকে আগে কেন ডাকলে না? আমি ওই গোলাপ সর্দারের হুন্ডার হর্ন চিরকালের জন্য বন্ধ করার ব্যবস্থা করে দিতাম। তোর কথা শুনি না গায়ে ঝাড়ার বাড়ি করে। সে মনে করে এখানে দাঁড়া থেকে হুন্ডার হর্ন বাজাইছে। কয়া হচ্ছে তো যে হুন্ডার পিছনে তার বউ বসা নিয়ে মুসিম মারতে মারতে হর্ন দিতে দিতে চলে গেছে। আরে আমি তো প্রথমে বুঝবেরই পারি নাই, জামাই এসে কলো সর্দারের বিটা হুন্ডা নিয়ে যাচ্ছে। ফাঁকা রাস্তায় বাড়ির সামনে এসে হর্ন বাজানো দেখে এই তো আমার সন্দেহ হয়েছে যে এইটা তো সর্দারের বিটা। আমার কিন্তু সেটা মনে হয় না। আমি কনফার্ম যে এই হুন্ডা খান ওর কোনো দোস্ত বন্ধুর কাছ থেকে ধার করে আনিছে। তুই এত আজারি কথা কইস না ভাই।
তুই এরকম শিওর হলো কিরম করে? সর্দার বাড়ির মানুষের একটা হুন্ডা কেনার পয়সা নাই মনে করে, তাই না? ঠিক আছে, তুই আমার সাথে বেটাবেটিক ধর। কয় টাকা বেট? দিস আব্বা, এটা কি বেদ ধরার বিষয় রে? হ্যাঁ, সর্দার বাড়ির সাওয়াল বই হুন্ডার পিছনে নিয়ে আমাগারে বাড়ির সামনে দিয়ে মুসাম্মারি হর্ন বাজাতি বাজাতি চলে গেছে। এখন সেটা একসানে যদি আমরা কিছু করবেন না পারি, এটা করে বিশ্বাস বাড়ির একটা চরম পরাজয়। পাল্টা কিছু করবার লাগলে তো হুন্ডা দরকার হবি। হ্যাঁ, আব্বা কিন্তু ঠিক কথা কইছে। আব্বা, আমি একখান হুন্ডা কেনার প্রস্তাব করতেছি। হুন্ডা খালি কিনলেই হবে মনে করে, তাই না? হুন্ডা কি তুই চালাবে পারিস? অবশ্যই পারি। মেলা দিন আগে আমার হুন্ডা চালানো প্রশিক্ষণ নেওয়া কমপ্লিট। কবে তোর হুন্ডা চালানো কমপ্লিট হয়ে গেল? কই, আমি তো কোনদিন হুন্ডা চালাবে দেখলাম না। তুই দেখবো কিরাম করে। আমার কথা বিশ্বাস না হয় তুই ওই বালুরচরের সাদ্দামের যায় জিজ্ঞেস কর। ওর হুন্ডা নিয়ে আমি চালানো শিখেছি। আমি ওই বালুচরে তো প্রথম দিন পিক আপ মারতে যেই আমি উল্টো হয়ে পড়ে গেছিলাম। এখন অবশ্য আর দু একদিন চালালে আমার হাতটা ফ্রি হয়ে যাবে আব্বা। কি ব্যাপার নায়ক সাহেব? সর্দার বাড়ির লোকজন নাকি হুন্ডা কিনে বউয়ে হুন্ডার পিছনে বসায় ঘুরে মুসাম মারতেছে, তা আপনি নায়ক হয়ে কি করলেন? আমি আর কি করব কও? আমার তো আর বউ নাই যে হুন্ডার পিছে বসায় থেকে মোশান মারে ঘুরে বেড়াবো। ইস, বউ নাই তো কি হয়েছে? আপনি না আমাক নায়িকা কয়ে ডাকেন? তুমি নায়িকা সেটা ঠিক আছে, তোমার নায়ক তো সেই নায়ক বিশ্বাস। কি ওই বুইরা? ইস, তোমাকে না কইছি ও আমার নায়ক কিসের? সে হচ্ছে একটা ভিলেন, বুইরে কোনেকার। সমস্যা নাই, এখন সে ব্যায়াম করা শুরু করেছে না, আর চুলের উপর কলপ মারলি পরে একবারে টসটসা রোমান্টিক হিরো হয়ে যাবে। ইস, একেবারে টসটসা রোমান্টিক হিরো হয়ে যাবে। কলপ দিয়ে না হয় পাকা চুল ঢাকা গেল, কিন্তু তোমার নানা জানে যে একখান ভুঁড়ি আছে, কোন কলপে ঢাকবি সেই ভুঁড়ি? আজকালকার নায়ক ঘরে একটু একটু ভুঁড়ি থাকে। আমার কি মনে হয় জানো, সে আগে থেকে প্ল্যান করে থুইছিল যে সে তোমাকে পেছনে নিয়ে হুন্ডায় ঘুরে মোশে মারবে, সে কারণেই সে ব্যায়ামটা করা শুরু করেছে। আচ্ছা ঠিক আছে নায়ক সাহেব, মানলাম আপনার কথা যে আপনার নানা জান প্ল্যান করেছে তার বউয়ে হুন্ডার পিছনে চড়ায় মোশাম মারবে, কিন্তু যেই বউখানে আপনার নানা জান হুন্ডার পিছনে বসাবে সেটা কি আমি নাকি তার নতুন কোনো বউ, সেটা তো কোনো জানি না। তুমিও যে কি কও না বাবু, তোমার মতো একটা নায়িকার মতো বউ থাকতে সে কিসের জন্য আরেকখান বিয়ে করবি কত? শোনো, তোমার নানা জানের নাম বিশ্বাস হলেও তাকে আমি মোটেও বিশ্বাস করি না। তোমাকে কইছিলাম না, তোমার নানির মৃত্যুর 40 দিন যাবার আগেই তোমার নানা জান আমার জন্য বিয়ের প্রস্তাব পাঠাইছিল। আচ্ছা, তুমি কথাটা তুললে বলে আমার একটা কোশ্চেন মাথায় আসলো। নানা ভাই যখন তোমাকে বিয়ের প্রস্তাবটা পাঠাইছিল, তুমি বিয়ের প্রস্তাবে হ্যাঁ করেছিলে কিসের জন্য? নানা ভাই না তোমার থেকে বয়সে কত বড়, তুমি তো চাইলে তাকে নাও করে দিবে নাকি? আমার নায়িকারও আমার নানা ভাইয়ের প্রতি মন ছিল। আমি ওই স্যাংরা ডাক ঝুঁতে পেটে করবই করবো, সেটা আইস হোক আর 10 বছর পর হোক। তোর এই মনের বাসনার সাথে আমার মনের বাসনা মিলে গেছে। আমার ঘরের সামনে এসে যখন হুন্ডারটারে প প করে হর্ন মারছে, আমার যে কি রাগ হয়েছে। ওই রাস্তায় হুন্ডা অ্যাক্সিডেন্ট করলো না তো? এই সাইনবোর্ডটা কিরা লাগাইছে সেটা জানা খুবই জরুরি। ওই সর্দার বাড়ির গোষ্ঠী ছাড়া আর কিডা লাগাইছে? এরে কি কয় জানো? এরে কয় ঘোড়ায় চড়িয়া মদ্য হাঁটিয়া চলিল। কইলে সব বেজার হইয়া যায়, কেউ জানে না কার মন কি চায়, দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়, কেউ
জানে না কার মন কি চায়, দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়।